পৃথিবীর এক জাদুকরী ভূমি, যেখানে পাহাড়ের চূড়োয় চূড়োয় মেঘেরা ভেসে বেড়ায়, আর প্রার্থনার প্রতিটি মন্ত্রে মিশে থাকে আধ্যাত্মিকতার গভীরতা। একদিকে যেমন প্রাচীন মঠের গোপনীয়তা, রঙিন উৎসবের উৎসাহ, অন্যদিকে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গভীর দর্শন। এই সব কিছু মিশিয়ে এ যেন এক রহস্যময় ও আকর্ষণীয় স্থান। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের এক নিষিদ্ধ নগরী তিব্বত নিয়ে। গল্পে গল্পে জেনে নেব তিব্বতের আদ্যপ্রান্ত, ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হল তিব্বত, যার প্রতি বহির্বিশ্বের কৌতূহল যুগ যুগ ধরে অটুট ছিল। বহু শতাব্দী ধরে এই অঞ্চলটি বিশ্বের অন্য অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন। এর প্রধান কারণ তিব্বতের কঠোর ভৌগোলিক অবস্থান এবং প্রাচীন বৌদ্ধ ধর্মের সংরক্ষিত আধ্যাত্মিকতার গোপনীয়তা। তাই আজ তিব্বত ইতিহাসে এক নিষিদ্ধ রাজ্য হিসাবে পরিচিত। মধ্য এশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তিব্বতের অবস্থান, যার চারপাশ জুড়ে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চ পর্বত শৃঙ্গগুলি। তিব্বতের উত্তর দিকে রয়েছে চীনের চিয়াংঘাই প্রদেশ, পূর্ব দিকে রয়েছে সিনচুয়ান প্রদেশ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ইউনান প্রদেশ। তিব্বতের সমগ্র দক্ষিণ দিক জুড়ে রয়েছে তিনটি দেশ, ভারত, ভুটান ও নেপাল। তিব্বতের বিস্তার পশ্চিম থেকে পূর্বে 2500 কিলোমিটার বা 1600 মাইল, আর উত্তর থেকে দক্ষিণে 1000 কিলোমিটার। প্রায় 1.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে তিব্বতের বিস্তার, যার অধিকাংশ অঞ্চলই সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার বা 14800 ফিট উচ্চতায় অবস্থিত। পামির বা পৃথিবীর ছাদ ভৌগোলিক দিক থেকে তিব্বত মালভূমিরই পশ্চিমতম অংশ। বিশেষত হিমালয় ও কারাকোরাম রেঞ্জের মধ্যবর্তী এই তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। সমুদ্রতল থেকে 3650 মিটার উচ্চতায় অবস্থিত লাসা তিব্বতের সবচেয়ে জনপ্রিয় শহর এবং প্রধান আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। লাসা ছাড়াও তিব্বতের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, এদের মধ্যে আঙ্গারি সিগাটসে অন্যতম। তিব্বতের প্রাচীন ইতিহাস অনুযায়ী এই অঞ্চলটি সময়ে সময়ে বিভিন্ন উপজাতি গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। 7ম শতকে সঞ্চেন গম্প নামে এক উপজাতি নেতা প্রথমবারের মতো সমগ্র তিব্বতকে একত্রিত করেন ও তিব্বতের রাজবংশের স্থাপন করেন। তিব্বতে বৌদ্ধ ধর্মের বিস্তার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, যা বিভিন্ন সময় ও কালের মধ্যে দিয়ে সংঘটিত হয়। 7ম শতকে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে প্রথমবারের জন্য। রাজা সঞ্চেন গম্পের উৎসাহে বৌদ্ধ ধর্ম তিব্বতের মূল ধর্মে পরিণত হয়। এরপর একে একে অতিস্তিপঙ্কর, পদ্মসম্ভবা ও অন্যান্য বৌদ্ধ আচার্যরা এখানে বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করতে শুরু করেন। 15 শতকে তিব্বতে সেলুক সম্প্রদায় থেকে দালাই লামা উপাধির আবির্ভাব ঘটলে তিব্বতের রাজনীতিতে পরিবর্তন আসে। দালাই লামা কালক্রমে তিব্বতের প্রধান রাজনৈতিক ও আধ্যাত্মিক ধর্মগুরুতে পরিণত হন। 1950 সাল পর্যন্ত তিব্বত দালাই লামাদের নেতৃত্বে স্বায়ত্তশাসন বজায় রেখেছিল, কিন্তু এরপর থেকে চীন এখানে একের পর এক অভিযান পাঠাতে শুরু করে। প্রাচীন তিব্বতে চাইনিজ বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধ ধর্মের মূল শাখাটি এসেছিল ভারতবর্ষ থেকে। তিব্বতের রাজা ট্রাইজং ডেক্সেন ভারতবর্ষ থেকে 2 জন বৌদ্ধ আচার্যকে আহ্বান করেছিলেন। এই আমন্ত্রণের প্রধান কারণ ছিল প্রাচীন বৌদ্ধ ধর্মশাস্ত্রের তিব্বতী ভাষায় অনুবাদ করা। তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রবেশের আগে এখানে বন নামে একটি প্রাচীন ধর্ম প্রচলিত ছিল। সাধারণত তিব্বতের স্থানীয় লোকেরাই এই ধর্মের পালন করতেন। পরে এখানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটলে এই বন ধর্মমত বৌদ্ধ ধর্ম দ্বারা আকৃষ্ট হয় এবং আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের সাথে মিলে যায়। এখানে সামান্য কিছু ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট জাতিরও অস্তিত্ব রয়েছে, আর চাইনিজ হান জাতির লোকেরা এখানে টাওজিম, কনফুসিজম প্রভৃতি ধর্মের অনুসরণ করেন। বর্তমান তিব্বতের জনসংখ্যা প্রায় 35 লক্ষ।
যার অর্ধেকের বেশি তিব্বতী সম্প্রদায়ের। তবে এখানে তিব্বতী ছাড়াও লেপচা, দর্জি, নেপালি ও চীনের হান সম্প্রদায়ের বসতি রয়েছে। তিব্বত ছাড়াও চায়না, পশ্চিম পাকিস্তান, নেপাল, ভুটান ও উত্তর ভারতের তিব্বতী সম্প্রদায় মিলিয়ে মোট 60 লক্ষ জনসংখ্যা এই তিব্বতী ভাষাতে কথা বলেন। তিব্বতী ভাষায় রয়েছে 30টি শব্দ। তিব্বত ও মঙ্গোলিয়ায় প্রায় 200টিরও বেশি তিব্বতী উপভাষার প্রচলন দেখা যায়। তিব্বতের অর্থনীতি প্রধানত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। কৃষিজ ফসলের মধ্যে গম, বার্লি, আলু ও বিভিন্ন রকমের ফল চাষ হয় সারা বছর ধরে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী চীনের 31টি প্রদেশের মধ্যে তিব্বতের স্থান সবচেয়ে নিচে। এর প্রধান কারণ এখানকার অতি দুর্গম ভৌগোলিক অবস্থান ও জীবন ধারণের উপযোগী রসদের অভাব। তিব্বতের অবস্থান এমনই যে এর খুব সামান্য অংশই কৃষিকাজের জন্য উপযুক্ত। মোট অঞ্চলের মাত্র 2%ই আবাদযোগ্য জমি, যা মূলত উপত্যকা অঞ্চলগুলিতেই কেন্দ্রীভূত। উঁচু অঞ্চলগুলিতে চাষের উপযোগী পরিবেশ না থাকায় পশুপালনই একমাত্র ভরসা। পশুপালকেরা বছরের একটা বড় সময় তাদের ইয়াক, ভেড়া, ছাগল, ঘোড়ার দল নিয়ে দলবদ্ধভাবে স্থানান্তরে ভ্রমণ করে। তিব্বতের প্রত্যন্ত গ্রামগুলিতে আফিওকার্ডিসেপ্ট নামে এক রকমের উপকারী ফাঙ্গাস চাষের প্রচলন আছে। এই চাষ অর্থকরী ও গ্রামীণ অঞ্চলগুলির বছরে 40% আয়ের উৎস।